প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আমরা আজ পড়ব নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের প্রবন্ধ। প্রবন্ধটি লিখেছেন আবুল ফজল। প্রবন্ধের নাম সভ্যতার সংকট। তো এখানে প্রবন্ধটি তোমরা মনোযোগ দিয়ে পড়বে। পড়বার পর তোমরা শব্দার্থগুলোও যথারীতি জেনে নিবে। তারপর এখানে 6.3.2-এর যে কাজটি আছে সেই কাজটি তোমরা করার চেষ্টা করবে। এখানে প্রথমে বলা হচ্ছে প্রবন্ধটি কোন বিষয় নিয়ে লেখা। তাহলে প্রবন্ধটি সভ্যতার বিষয় নিয়ে, সভ্যতাকে কেন্দ্র করে লেখা। ভূমিকায় লেখক কি বলেছেন? তাহলে এই প্রবন্ধটির ভূমিকায় লেখক বলেছেন যে চিন্তা ভাবনা বা জীবন দর্শনই হচ্ছে মানুষকে সভ্য করে তোলে, বা চিন্তা ভাবনা কেন্দ্রিক যে জীবন দর্শন সেটাই মানুষকে মানুষ করে তোলে। এটাই হচ্ছে ভূমিকায় লেখক বলেছেন। মূল আলোচনায় কোন কোন বিষয়ের অবতারণা করেছেন? দেখো, মূল আলোচনায় কিন্তু অনেক বিষয়ের অবতারণা করেছে। আমি বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সভ্যতার আসল সংকট হলো চিন্তাহীনতার সংকট। বুদ্ধি ও চিন্তার চর্চা মানুষকে বিবেকবান করে তোলে। নিজে চিন্তা না করার ফল হচ্ছে সত্য ও মিথ্যা যে কোনো প্রচারণাকে বিশ্বাস করা। যুদ্ধ বাঁধছে দেশে দেশে চিন্তাহীনতার জন্য। সভ্যতা বলতে মানুষ যন্ত্রের উন্নয়নকে বুঝতে পারছে, ফলে মানুষের যে দার্শনিক চর্চা সেই চর্চাটা হচ্ছে না। তারপর মানুষ প্রাচীন দর্শনকে ত্যাগ করছে, কিন্তু বর্তমান সময়ে যে কোনো একটা জীবন দর্শনকে প্রতিষ্ঠা করবে সেটা করতে ব্যর্থ হচ্ছে। ঠিক আছে? কারণ মানুষের নিজস্ব চিন্তার জগৎ তৈরি হচ্ছে না। উপসংহারে লেখক কি বলেছেন? উপসংহারে বলেছেন যে এই সংকট থেকে উত্তরণের জন্য বা বাঁচার জন্য সভ্যতাকে নীতি ও সত্যের উপর গড়ে তুলতে হবে। অর্থাৎ আমাদের সভ্যতাকে তৈরি করতে হবে, যে আমরা গড়ে তুলব নতুন সভ্যতা, সেটার ভিত্তি হবে নীতি এবং আদর্শ। ঠিক আছে? সত্য। গঠনের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের? আমরা যদি গঠন বলি তাহলে গঠনগত দিক থেকে এটা কিন্তু একটি বিবরণমূলক প্রবন্ধ। আর বিষয়ের দিক থেকে যদি বলো তাহলে এটা হচ্ছে, দেখো, এটাকে আমরা বলতে পারি যে এটা সামাজিক বিষয় হতে পারে। সভ্যতা তো সমাজের সাথে সম্পর্কিত। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা সামাজিক বিষয়ের সাথে, সংস্কৃতির বিষয়ের সাথে আমরা বলতে পারি। কারণ এক্ষেত্রে ধরো এটা সাহিত্য বিষয়ক না, ইতিহাস বিষয়ক না। ইতিহাসে যদিও কিছুটা দিন তারিখ না থাকলেও প্রাচীন সভ্যতার কথা বলা হয়েছে। মূলত এটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক, কারণ মানুষ সাংস্কৃতিক জীব, আবার সামাজিক জীবও। ঠিক আছে? শিক্ষা বিষয়ক না, রাজনীতি বিষয়ক না, খেলাধুলা বিষয়কও না। তাহলে তোমরা এটা বলতে পারো যে এটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক, কারণ মানুষ যা করে, মানুষ যেভাবে বেড়ে ওঠে সেটাই হচ্ছে তার সংস্কৃতি। মানুষের চিন্তা ভাবনাই তার সংস্কৃতি তৈরি করে। ঠিক আছে? তাহলে এটা লিখবা সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ। এবার একইভাবে সমাজ ও সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ লিখো, তাহলে একইভাবে সম্পূর্ণটাই হয়ে যায়, সবগুলোই অংশই কভার করে। এবার 6.3.3 এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক। চলো। সভ্যতা সংকট প্রবন্ধে লেখক কি বলতে চেয়েছেন? এখানে তুমি লিখবে, উত্তরটা আমি বলে দিচ্ছি, যে মানুষ চিন্তা ভাবনা করতে পারে, মানুষের জীবন দর্শন আছে, সেজন্যই মানুষ অন্য প্রাণীর চেয়ে উন্নত। সভ্যতা হচ্ছে মানুষ চিন্তা ভাবনার মাধ্যমে যে মানদণ্ড, ন্যায় অন্যায়ের যে মানদণ্ড তৈরি করে, সেটাই হচ্ছে মূলত সভ্যতা। কিন্তু বর্তমান সময়ে আমরা সভ্যতা বলতে যান্ত্রিক বা যন্ত্রের উন্নতিকেই বুঝে থাকি। মূলত সভ্যতা আসলে তা না। এই যে মানুষ বর্তমান সময়ে যন্ত্রকে বেশি গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করা বাদ দিয়েছে, সে কারণে সভ্যতার যে প্রকৃত অর্থ সেটা আসলে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, বা সভ্যতার প্রকৃত অর্থটা আমরা ভুলে যাচ্ছি। সেই কারণেই লেখক এই যে চিন্তা চেতনার চর্চা বা নীতি নৈতিকতার চর্চা বাদ দিয়ে যন্ত্রের উন্নতি এবং যন্ত্রের ব্যবহারকেই আমরা সভ্যতা হিসেবে মনে করছি, এটাকেই লেখক সভ্যতার সংকট বলতে বোঝাতে চেয়েছেন। তারপর সভ্যতার প্রথম সোপানই হলো চিন্তা, চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা আলোচনা করো। তাহলে এখানে বলবে প্রাবন্ধিক আবুল ফজল সভ্যতার প্রথম সোপান বলতে চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চাকে অভিহিত করেছেন। কারণ আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের একটি জীবন দর্শন গড়ে উঠবে, আর আমাদের যখন সুচিন্তিত জীবন দর্শন থাকবে তখন আমরা বুদ্ধিবৃত্তিক বা বুদ্ধিকে ব্যবহার করে আমরা সব কাজ করতে পারবো। হ্যাঁ, আর যখন আমরা বুদ্ধিকে ব্যবহার করে কাজ করতে পারবো বা যুক্তিকে ব্যবহার করে কাজ করতে পারবো, তখনই আমরা সফল হতে পারবো মানুষ হিসেবে। তাহলে এটুকু লিখলেই হয়ে যাবে।
তারপর এখানে দেখো সভ্যতার সংকট প্রবন্ধে লেখক বলেছেন মানুষ আজ অতি যান্ত্রিক, তোমার জীবনের ও আশেপাশের মানুষের মধ্যে এই অতি যান্ত্রিকতার রূপটি কিভাবে দেখতে পাও। তাহলে তুমি এখানে লিখবে সভ্যতার সংকট প্রবন্ধে লেখক বলেছেন মানুষ আজ অতি যান্ত্রিক। এই কথার মাধ্যমে লেখক প্রাবন্ধিক এটাই বোঝাতে চেয়েছেন যে মানুষ মননশীলতার চর্চা বা যুক্তিবাদিতার চর্চা বাদ দিয়ে এখন মানুষ শুধু যন্ত্র নির্ভর হয়ে উঠেছে। মানুষ যৌক্তিক মতবাদ চর্চা করছেন না, পক্ষান্তরে মানুষ সারাদিন বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র নিয়ে পড়ে থাকছে, সারাদিন কম্পিউটারে থাকছে, সারাদিন মোবাইল ব্যবহার করছে, কিংবা সারাদিন সামাজিক মাধ্যম ব্যবহার করছে। বর্তমান সময়ে মানুষের অতিযান্ত্রিকতা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। লেখক তার সময়ে শুধু রেডিওর কথা বলেছেন, যে রেডিও নিয়ে মানুষ অধিকাংশ সময় পড়ে থাকতো বুদ্ধিবৃত্তির চর্চা বাদ দিয়ে। বর্তমান সময়ে প্রযুক্তির আরও বেশি উন্নতি উৎকর্ষ সাধিত হওয়ার কারণে মানুষ এখন অধিক পরিমাণে যন্ত্র নির্ভরশীল হয়ে পড়েছে। সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তরুণ প্রজন্ম, তারপর কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনা প্রয়োজনে সময় ব্যয় করে। তো আমরা আমাদের সমাজেও এইসব দেখতে পাই। বিশেষ করে তরুণ প্রজন্মের এই অতিযান্ত্রিকতার যে ব্যাপারটি আছে এটি বেশ হতাশাজনক, কারণ তারা যদি বুদ্ধি, যৌক্তিকতা এবং মানবিকতা ও মূল্যবোধের চর্চা না করে, তাহলে তরুণ প্রজন্ম ভবিষ্যতে অমানবিক এবং অযৌক্তিক একটি প্রজন্ম হিসেবে গড়ে উঠবে, যা জাতির জন্য বেশ করুণ পরিণতি বয়ে আনতে পারে বা জাতির জন্য খুব একটা সাফল্য বহন করবে না। তাই এখনই সময় আমাদের এই অতিযান্ত্রিকতা থেকে বের হয়ে আসার। তো এখানে এই প্রবন্ধ থেকে যা কিছু ছিল তা মোটামুটি আমি বলে দেওয়ার চেষ্টা করেছি। তারপর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থেকো সবাই।